বাংলাদেশ বার কাউন্সিল সিলেবাসটা সবার জন্যই গুরুত্বপূর্ণ, কারণ যারা অ্যাডভোকেসি পরীক্ষা দেবেন তাদের জন্য বাংলাদেশ বার কাউন্সিল সিলেবাস যদি না জানেন তাহলে আসলে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেসি পরীক্ষাটা দেওয়াটা বোকামি ছাড়া আর কিছু নয়। তাই আজকে আলোচনা করব যে বাংলাদেশ বার কাউন্সিলের সিলেবাসটা মানে এক থেকে দেওয়ানি কাজবিধি থেকে একে লিগ্যাল ড্রাফটিং পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল রুলস অ্যান্ড বিধি রুলস 1972 সবগুলো আজকে আলোচনা করব। যে আলোচনাটা আপনাদের অ্যাডভোকেসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা দেওয়ানি কাজবিধি 1908 এটাতে সিলেবাসটার মধ্যে যেগুলো ধারা আপনাকে পড়তে হবে বা যেটা ইংলিশে আছে সেই বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে যে স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, এটা আছে হচ্ছে ধারা 1-এ, মানে এটার বাংলা হচ্ছে দেওয়ানি কাজবিধি পরিধি ও প্রয়োগ। তারপর 2 নম্বরে সেটা আলোচনা করতে হবে ডিফিনেশন, মানে অর্থাৎ সিলেবাসের মধ্যে আছে ডিফিনেশন, এটা হলো সংজ্ঞা, এটা আছে দুই ধারাতে। মিনিং অফ স্যুট অফ সিভিল নেচার, মানে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা, এটা আছে 9 ধারাতে। জুরিডিকশন অফ সিভিল কোড, মানে দেওয়ানি আদালত সমূহের ইখতিয়ার, এটা আছে 15 থেকে 20 ধারাতে। দেওয়ানি কাজবিধি 15 থেকে 20 ধারাতে আছে। আর রেস জুডিকাটা অ্যান্ড রেস সাবজুডিস, এটা আছে হলো 10 ও 11 ধারা। প্লেস অফ স্যুট, মানে মোকদ্দমা দায়েরের স্থান, এটা আছে 16 থেকে 20 ধারা। ইনস্টিটিউশন অফ স্যুট অ্যান্ড প্রসিডিং, মানে দেওয়ানি মোকদ্দমা রুজুকরণ, এটা আছে 26 ধারা। আর আদেশ আছে 4। পার্টিস টু স্যুট, মানে মোকদ্দমার পক্ষসমূহ, এটা আছে অর্ডার 1-এ, মানে অর্থাৎ 1 আদেশে আছে। তো প্লেডিংস অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অফ প্লেডিংস, মানে আর্জি জবাব এবং আর্জি জবাবের সংশোধন, এটা আছে আদেশ 6-এ। প্লেইন, মানে আর্জি, এটা আছে 7 আদেশে। রিটেন স্টেটমেন্ট অ্যান্ড সেট আপ, মানে লিখিত জবাব ও দাবিসমূহ, এটা আছে 8 আদেশে। সমন, এটা আছে 5 আদেশে। আর ধারা আছে 27, 29, 31 ও 32 ধারাতে। ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন, মানে উদ্ঘাটন এবং পরিদর্শন, এটা আছে 11 আদেশে। তারপর অ্যাপয়েন্টস অ্যান্ড নন অ্যাপয়েন্টস অফ পার্টি, মানে পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতি, এটা আছে 9 আদেশে। এক্সামিনেশন অফ পার্টি, মানে পক্ষগণের পরীক্ষা, এটা আছে 10 আদেশে। অ্যাডমিশন, প্রোডাকশন, ইম্পাউন্ডিং অ্যান্ড রিটার্ন অফ ডকুমেন্ট, মানে স্বীকারোক্তি, দলিল দাখিল, আটক রাখা ও ফেরত প্রদান, এটা আছে 12 আদেশ এবং 13 আদেশে। দ্য সেটেলমেন্ট অফ দ্য ইস্যু অ্যান্ড ডিসপোজাল অফ স্যুট, মানে বিচার্য বিষয় নির্ধারণ এবং মোকদ্দমা নিষ্পত্তিকরণ, এটা আছে 14 আদেশে এবং 15 আদেশ। 14 এবং 15 আদেশের মধ্যে এটা আছে। হিয়ারিং অফ দ্য স্যুট অ্যান্ড এক্সামিনেশন অফ উইটনেস, মানে মোকদ্দমার শুনানি ও সাক্ষীর জবানবন্দি গ্রহণ, এটা আছে 18 আদেশে। এফিডেভিট, এটা আছে 19 আদেশে। ইন্টারিম অর্ডার, অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, টেম্পোরারি ইনজাংশন, কমিশন, সিকিউরিটি ফর কোস্ট, মানে অন্তর্বর্তীকালীন আদেশসমূহ, রায়ের পূর্বে ক্রোক গ্রেপ্তার, তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ, অস্থায়ী নিষেধাজ্ঞা, একই নিরাপত্তাজনিত খরচ, এটা আছে 38 আদেশ, 40 আদেশ, 26 আদেশ। আর ধারা 55 ধারা এবং 25 আদেশে আছে, অর্থাৎ 25, 26, 38, 40 আদেশে আছে। আর ধারা হলো 55। অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন, মিডিয়েশন, আরবিট্রেশন অ্যান্ড দ্য মিডিয়েশন ইন আপিল, মানে বিকল্প বিরোধ নিষ্পত্তি, মধ্যস্থতা, সালিশ এবং আপিলে মধ্যস্থতা, এটা আছে 89 ধারা আছে। 89-এ, 89-বি, 89-সি, 89-ডি, 89-ই। ট্রান্সফার অফ স্যুট, মানে মোকদ্দমা স্থানান্তর, এটা আছে 22 ধারা থেকে 24 ধারার মধ্যে। আবার স্যুট ইন পার্টিকুলার কেস, স্যুট বাই অ্যান এগেনস্ট গভর্নমেন্ট ফর or public officer, sued by and against
aliens and foreign rulers, sued by or against corporation, sued by or against trustee, executor and administrator, sued by or against minor and lunatics, suits relating to public nonsense, suit relating to public charity। মানে কতিপয় ক্ষেত্রে মোকদ্দমা সরকার অথবা সরকারি কর্মচারী কর্তৃক বা তার বিরুদ্ধে মোকদ্দমা, বিদেশি শাসক অথবা বিদেশি নাগরিক কর্তৃক বা তার বিরুদ্ধে মোকদ্দমা, কোনো কর্পোরেশন কর্তৃক বা ইহার বিরুদ্ধে মোকদ্দমা, জিম্মাদার, সম্পাদনকারী এবং প্রশাসক কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা, পাগল ও নাবালক কর্তৃক এবং তাদের বিরুদ্ধে মোকদ্দমা, গণ উৎপাত সংক্রান্ত মোকদ্দমা, জনস্বার্থ সংশ্লিষ্ট মোকদ্দমা সমূহ। এটা আছে 27 আদেশ, 29 আদেশ, 31 আদেশ, 32 আদেশ। আর ধারাগুলো হলো 83, 84, 85, 86, 87, 88, 91, 92। ভেরিয়াস কাইন্ডস অফ স্যুট বা রিপ্রেজেন্টেটিভ স্যুট মানে বিভিন্ন প্রকার মোকদ্দমা বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। এটা আছে 1 আদেশের 8 বিধিতে। তারপর ইন্টারপ্লেটার স্যুট, প্রপার স্যুট, মানি স্যুট, টাইটেল স্যুট এক্সট্রা মানে প্লিডার বা মোকদ্দমা, নিঃস্ব ব্যক্তির মোকদ্দমা, অর্থ আদায়ের মোকদ্দমা, সত্ত্বেও মোকদ্দমা ইত্যাদি। এটা আছে 88 ধারা, আর অর্ডার আছে হলো 33। দ্য উইথড্রল অ্যান্ড দ্য কম্প্রোমাইজ স্যুট মানে মোকদ্দমা উত্তরণ ও আপোষ নিষ্পত্তি, মধ্যস্থতা এবং সালিশ। এটা আছে 23 আদেশে। দ্য ডেথ, ম্যারিজ অ্যান্ড দ্য ইনসলভেন্সি অফ পার্টি মানে পক্ষগণের মৃত্যু, বিবাহ এবং দেউলিয়া হওয়ার ফলাফল। এটা আছে 22 আদেশে। দ্য স্যুটস ইনভলভিং ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশন মানে সাংবিধানিক ব্যাখ্যাজনিত এমন মোকদ্দমা। এটা আছে 27 এ আদেশে, 27 এ আদেশ। জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি, রায় ও ডিগ্রি। এটা আছে 20 আদেশ, আর ধারা হলো 33। তো এক্সিকিউশন অফ ডিগ্রি মানে ডিগ্রি জারি, এটা আছে 36 থেকে 74 ধারা, আর হচ্ছে আদেশ হচ্ছে 21 মানে ডিগ্রি জারি আছে 21 আদেশে, আর ধারা হলো 36 থেকে 74 ধারা। আপিল, আপিল আছে 96 থেকে 112 ধারা, আর এটা আপিল সম্পর্কে বলা আছে 41, 42, 43 আদেশে। রিভিউ, রিভিউ বলা আছে 114 ধারাতে, আর আদেশ হলো 47 আদেশ। রিভিশন বলা আছে 115 ধারাতে, আর রেফারেন্স বলা আছে 46 আদেশে, আর ধারা হলে 113। রেস্টিটিউশন মানে প্রত্যাপন, এটা আছে 140 ধারাতে। তো ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট মানে আদালতের সহজাত ক্ষমতা, এটা বলা আছে 151 ধারাতে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, এটা যে ধারাগুলো পড়তে হবে সেটা হচ্ছে স্পেসিফিক রিলিফ হাউ গিভিং অ্যান্ড হোয়েন নট অ্যাক্রোটেড মানে সুনির্দিষ্ট প্রতিকার কীভাবে প্রদান করা হয় এবং কখন প্রদান করা যায় না, এটা বলা আছে 5 ধারাতে। দ্য নেচার অফ দ্য প্রিভেন্টিভ রিলিফ মানে নিরোধক প্রতিকারের প্রকৃতি, এটা বলা আছে 6 ধারাতে। রিকভারি অফ পজিশন অফ প্রপার্টি মানে সম্পত্তি দখল পুনরুদ্ধারের প্রগতি, এটা বলা আছে 8, 9 এবং 10 ধারাতে। দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মানে চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদন, এটা বলা আছে 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং 20 ধারাতে। দ্য রেসিসিশন অফ ইনস্ট্রুমেন্ট মানে দলিল রদকরণ, এটা বলা আছে 35, 36, 37, 38 ধারাতে। দ্য রেকটিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট মানে যখন দলিল সংশোধন করা যায়, এটা বলা আছে 31, 32, 33, 34 ধারাতে। ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট মানে দলিল বাতিলকরণ, এটা বলা আছে 39, 40, 41 ধারাতে। তো ডিক্লারেটরি ডিগ্রি মানে ঘোষণামূলক ডিগ্রি বা ঘোষণামূলক মোকদ্দমা, এটা বলা আছে 42 এবং 43 ধারাতে। ইনজাংশন, টেম্পোরারি অ্যান্ড দ্য পারপেচুয়াল ইনজাংশন, হোয়েন সাচ ইনজাংশন অ্যান্ড গ্রান্টেড অ্যান্ড হোয়েন রিফিউজ, প্রভিশন রিলেটিং টু দ্য ম্যান্ডেটরি ইনজাংশন, নিরোধক প্রতিকার, নিষেধাজ্ঞা, নিরোধক প্রতিকার, অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা, কখন নিষেধাজ্ঞা প্রদান করা যায় এবং যায় না, আদেশাত্মক নিষেধাজ্ঞা, বিধানাবলী, সুনির্দিষ্ট প্রতিকার আইন, এগুলো পড়তে হবে। এবার হচ্ছে গ বিভাগ, ফৌজদারি কার্যবিধি 1898। তো ফৌজদারি কার্যবিধিতে যে ধারাগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে
ডেফিনেশন মানে সংজ্ঞা, মানে এটা 4 ধারাতে আছে, ফৌজদারি কার্যবিধি 4 ধারাতে আছে। আর কনস্টিটিউশন অ্যান্ড দ্য পাওয়ার অফ ক্রিমিনাল কোড অ্যান্ড অফিস, মানে ফৌজদারি আদালত সমূহের গঠন প্রণালী ক্ষমতা, এটা আছে 6 থেকে 41 ধারাতে। ফৌজদারি কার্যবিধি 6 থেকে 41 ধারাতে এই বিষয়টা বলা আছে। আবার ইনফরমেশন অফ অফেন্স মানে অপরাধের তথ্য প্রদান, এটা বলা আছে 42 ধারা, 43 ধারা, 40 ধারা এবং 45 ধারা। অ্যারেস্ট, এসকাপ অ্যান্ড রিটেকিং মানে গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার, এটা বলা আছে 46 থেকে 67 ধারাতে। 46 ধারা থেকে 67 ধারার মধ্যে এই বিষয়গুলো আলোচনা করা আছে। টেম্পোরারি অর্ডার ইন দ্য আর্জেন্ট কেস মানে জরুরি ক্ষেত্রে অস্থায়ী আদেশ প্রদান, এটা বলা আছে 140 ধারাতে। সেক্রেটারি অফ কিপিং দ্য পিস অ্যান্ড ফর গুড বিহেভিয়ার মানে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুসলেখা, এটা বলা আছে 106 থেকে 126 এ ধারাতে। ডিসপুট অ্যাজ টু ইমুভেবল প্রপার্টি মানে স্থায়ী সম্পত্তি সংক্রান্ত বিরোধ, এটা বলা আছে 145, 146, 147 এবং 148 ধারাতে। প্রসেস টু কম্পেল অ্যাপিয়ারেন্স মানে হাজির করতে বাধ্য করিবার ব্যবস্থা সমূহ, এটা বলা আছে 28 থেকে 86 ধারাতে। মানে 28 থেকে 86 ধারার মধ্যে এই হাজির করতে বাধ্য করিবার ব্যবস্থা সমূহ বলা আছে। প্রসেস টু কম্পেল দ্য প্রোডাকশন অফ ডকুমেন্ট মানে দলিলপত্র দাখিলে বাধ্য করিবার ব্যবস্থা সমূহ, এটা বলা আছে 94 থেকে 105 ধারাতে। আর একটা আছে অপরাধ মানে অপরাধ প্রতিরোধ করা, এটা বলা আছে 106 থেকে 126 এ ধারা। ইনফরমেশন টু দ্য পুলিশ অ্যান্ড দেয়ার পাওয়ার টু ইনভেস্টিগেট মানে পুলিশের নিকট সংবাদ এবং তাদের তদন্ত করিবার ক্ষমতা, এটা বলা আছে 154 ধারা থেকে 171 ধারা। ডায়েরি অফ প্রসিডিং ইন দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড রিপোর্ট অফ পুলিশ অফিসার মানে তদন্ত ডায়েরি এবং পুলিশ প্রতিবেদন, এটা বলা আছে 172 ধারা, 173 ধারা, 174, 175 এবং 176 ধারাতে। প্রসিডিং ইন দ্য প্রসিকিউশন দ্য জুডিকশন অফ দ্য ক্রিমিনাল কোড ইন ইনকোয়ারি অ্যান্ড ট্রায়ালস মানে মামলা পরিচালনা পদ্ধতি, অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের ইখতিয়ার, এটা বলা আছে 107 থেকে 199 ধারা। তারপর কমপ্লেইন টু দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কমেন্সমেন্ট অফ প্রসিডিং মানে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের ও ম্যাজিস্ট্রেট কর্তৃক কার্যক্রম শুরু, এটা বলা আছে 200, 201, 202, 203, 204 এবং 205 ডি ধারা। ট্রায়াল অফ কেস বাই ম্যাজিস্ট্রেট মানে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, এটা বলা আছে 241 এ থেকে 250 ধারার মধ্যে। সামারি ট্রায়াল মানে সংক্ষিপ্ত বিচার, এটা বলা আছে 260 থেকে 265 ধারাতে। ট্রায়াল বিফোর দ্য কোর্ট অফ সেশন মানে দায়রা আদালতের বিচার পদ্ধতি, এটা বলা আছে 265 এ থেকে 265 এল ধারা পর্যন্ত। জেনারেল প্রভিশন অ্যাজ টু ইনকোয়ারি অ্যান্ড ট্রায়াল মানে অনুসন্ধান, বিচার ও রায় প্রদানের ক্ষেত্রে সাধারণ নিয়মাবলী, এটা বলা আছে হলো 337 থেকে 352 ধারাতে। প্রসিডিউর ইন কেস মেনশন ইন সেকশন 195 মানে 195 ধারার মামলার কার্যক্রমটা বলা আছে 476 থেকে 476 এ ধারাতে। কম্পাউন্ডেবল অফেন্স অ্যান্ড নন কম্পাউন্ডেবল অফেন্স মানে আপোষ নিষ্পত্তিযোগ্য অপরাধ সমূহ এবং আপোষ নিষ্পত্তি অযোগ্য অপরাধ সমূহ, এটা বলা আছে 4(1) বি উপধারা 496, 497, 498 ধারাতে। ট্রান্সফার অফ কেস মানে মামলা স্থানান্তর, এটা বলা আছে 526 থেকে 528 ধারাতে। তারপরে স্পেশাল প্রসিডিং মানে বিশেষ কার্যক্রম। তারপর সাপ্লিমেন্টারি প্রভিশন রিগার্ডিং পাবলিক প্রসিকিউটর মানে পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষ উকিল সংক্রান্ত বিধানাবলী মানে পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষে উকিল সংক্রান্ত বিধানাবলী, এটা বলা আছে 492, 493, 494 এবং 495 ধারাতে। কমিশন ফর দ্য এক্সামিনেশন অফ উইটনেস মানে সাক্ষী গ্রহণ নিমিত্তে কমিশন নিয়োগ, এটা বলা আছে 503 থেকে 508 এ ধারাতে। ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া মানে আসামির অনুপস্থিতি বিচার, এটা বলা আছে 339 বি ধারাতে। ডাইরেকশন অফ দ্য নেচার অফ হেভিয়াস কর্পাস মানে হেভিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ
বা হেভিয়াস কর্পাস প্রকৃতির মামলাগুলো বলা আছে 100 মানে সংবিধানের বলা আছে 102-এর 2 উপধারা 2 অনুচ্ছেদে 102-এর 2 অনুচ্ছেদে, আর ফৌজদারি কাজনীতিতে বলা আছে 491 ধারাতে। ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন মানে হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা, এটা বলা আছে 561 ধারাতে। আর আপিল, ফৌজদারি কাজনীতিতে আপিল বলা আছে 404 ধারা থেকে 431 ধারার মধ্যে, 404 ধারা থেকে 431 ধারা। রিভিশন সম্পর্কে বলা আছে ফৌজদারিতে 432 থেকে 433 ধারা। রেফারেন্স সম্পর্কে বলা আছে 435 থেকে 442 ধারা। এখন হচ্ছে দণ্ডবিধি 1860। এখানে যে সেকশনগুলো পড়তে হবে সেটা হলো এসেনশিয়াল এলিমেন্ট অফ অ্যান অফেন্স মানে অপরাধের প্রয়োজনীয় উপাদান সমূহ। আবার জেনারেল এক্সপ্লেনেশন মানে যৌথ দায়বদ্ধতা, এটা বলা আছে 6 থেকে 52 ধারাতে। অ্যাক্ট ডান বাই সেভারাল পারসন ইন ফাদারনেসেস অফ কমন ইন্টেনশন মানে একই উদ্দেশ্য পূরণকল্পে কতিপয় ব্যক্তি কর্তৃক কৃত কার্যাবলী, এটা বলা আছে 34 ধারাতে। অ্যাবেটমেন্ট মানে প্ররোচনা, এটা বলা আছে 107 থেকে 117 ধারাতে। পানিশমেন্ট ইটস অবজেক্টিভ অ্যান্ড লিমিট মানে শাস্তি বা ইয়ার উদ্দেশ্য এবং মাত্রা, এটা বলা আছে 53 থেকে 75 ধারাতে। তো জেনারেল এক্সেপশন সাধারণ ব্যতিক্রমী ক্ষেত্রসমূহ, এটা বলা আছে 76 থেকে 106 ধারাতে। সাধারণ ব্যতিক্রম বলা আছে 76 থেকে 106 ধারা। তারপর ক্রিমিনাল কনস্পাইসি মানে অপরাধমূলক ষড়যন্ত্র, এটা বলা আছে 120 থেকে 120-এর বি ধারা পর্যন্ত। অফেন্স এগেনস্ট দ্য স্টেট মানে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এটা বলা আছে 121 থেকে 130 ধারা। তো অফেন্স এগেনস্ট দ্য পাবলিক ট্রানকুয়ালিটি মানে জনশৃঙ্খলা বিরোধী অপরাধ, এটা বলা আছে 141 থেকে 160 ধারাতে। দণ্ডবিধির 141 থেকে 160 ধারাতে। অফেন্স বাই অর রিলেটিং টু পাবলিক সার্ভেন্ট মানে সরকারি কর্মচারী কর্তৃক এবং তাহাদের বিরুদ্ধে অপরাধ, এটা বলা আছে 161 থেকে 171 ধারাতে। তো কন্টেম্প অফ দ্য লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্ট মানে সরকারি কর্মচারীদের আইনগত কর্তৃত্বের অবমাননা, এটা বলা আছে 172 থেকে 190 ধারাতে। তো ফলস এভিডেন্স অ্যান্ড অফেন্স এগেনস্ট পাবলিক জাস্টিস মানে মিথ্যা সাক্ষ্য এবং সাধারণ ন্যায় বিচারের বিরুদ্ধে অপরাধ, এটা বলা আছে 191 থেকে 229 ধারাতে। অফেন্স রিলেটিং টু কয়েন অ্যান্ড গভর্নমেন্ট স্টাম্প মানে মুদ্রা বা সরকারি স্টাম্প সংক্রান্ত অপরাধ, এটা দণ্ডবিধিতে বলা আছে 230 থেকে 236 ধারাতে। অফেন্স রিলেটিং টু দ্য ওয়েট অ্যান্ড মেজারমেন্ট মানে ওজন ও পরিমাপ সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে 264 থেকে 267 ধারাতে। তো অফেন্স অ্যাফেক্টিং টু দ্য পাবলিক হেলথ সেফটি কনভেন্স ডিসেন্সি অ্যান্ড মরালস মানে জনস্বাস্থ্য নিরাপত্তা সুবিধা শোভনতা নৈতিকতা সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে 268 থেকে 294-এর বি ধারাতে। তো অফেন্স অ্যাফেক্টিং দ্য হিউম্যান বডি মানে মানব দেহ সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে 299 থেকে 377 ধারা। ক্রিমিনাল ইন্টিমিডেশন অপরাধের সংশ্লিষ্টতা মানে ক্রিমিনাল ইন্টিমিডেশন, এটা বলা আছে 503 থেকে 506 ধারাতে। অফেন্স এগেনস্ট প্রপার্টি মানে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে 378 থেকে 462 বি ধারাতে। অফেন্স রিলেটিং টু দ্য ডকুমেন্ট অ্যান্ড টু ট্রেড অর প্রপার্টি মার্কস অফেন্স রিলেটিং টু ম্যারিজ মানে ট্রেড ও ব্যবসায়ী দলিল সংক্রান্ত অপরাধ বা বিবাহ সংক্রান্ত অপরাধ, এটা বলা আছে 463 থেকে 489 সি ধারাতে। ডেফামেশন মানে মানহানি, এটা বলা আছে 499, 500, 501, 502 ধারাতে। তারপরে অ্যাটেম্প টু কমিট অফেন্স মানে অপরাধ করিবার উদ্যোগ, এটা বলা আছে 511 ধারাতে। তাহলে দণ্ডবিধি শেষ। এবারকার ইউ বিভাগ মানে অর্থাৎ ই বিভাগ। ই বিভাগটা হচ্ছে সাক্ষ্য আইন 1872, এটা যেগুলো ধারা পড়তে হবে সেগুলো হচ্ছে যে ইন্টারপ্রিটেশন ক্লাউজ মানে অর্থাৎ সাক্ষ্য শ্রেণী বিভাগ, এটা 3 ধারা, এটা 3 ধারায় এই আলোচনাটা আছে মানে সাক্ষ্যের শ্রেণী বিভাগ আছে 3 ধারা মানে ইন্টারপ্রিটেশন ক্লাস ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রেলিভেন্সি অফ ফ্যাক্ট মানে বিচার্য ঘটনার সময় এবং প্রাসঙ্গিক ঘটনার সময়, এটা বলা আছে 5 থেকে 16 এই ধারাতে।
এডমিশন অ্যান্ড কনফেশন মানে স্বীকারোক্তি এবং দোষ স্বীকারোক্তি, এটা বলা আছে 17 থেকে 31 ধারাতে। স্টেটমেন্ট বাই পারসন হু ক্যান নট বি কল্ড উইটনেস মানে যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তাহাদের বিবৃতি, এটা বলা আছে 32 থেকে 33 ধারাতে। স্টেটমেন্ট ম্যাড আন্ডার স্পেশাল সার্কামস্ট্যান্স মানে বিশেষ পরিস্থিতিতে বিবৃতি প্রদান, এটা বলা আছে 34 থেকে 38 ধারাতে। অরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য, এটা বলা আছে 59 এবং 60 ধারাতে। ডকুমেন্টারি এভিডেন্স দালিলিক সাক্ষ্য, এটা বলা আছে 61 থেকে 73 ধারাতে। পাবলিক ডকুমেন্ট অ্যান্ড প্রাইভেট ডকুমেন্ট মানে সরকারি এবং বেসরকারি দলিল, এটা বলা আছে 74 থেকে 78 ধারাতে। তাহলে প্রিজাম্পশন অ্যাজ টু ডকুমেন্ট মানে দলিল সংক্রান্ত অনুমান, এটা বলা আছে 79 থেকে 90 ধারাতে। তারপর এক্সক্লুশন অফ অরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স মানে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, এটা বলা আছে 91 থেকে 100 ধারাতে। তারপর প্রোডাকশন অ্যান্ড দ্য এফেক্ট অফ এভিডেন্স মানে সাক্ষ্য উপস্থাপনা উহার ফল, এটা বলা আছে 101 থেকে 114 ধারাতে। বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দায়িত্ব, এটা বলা আছে 101 থেকে 110 ধারাতে। স্টেবল, এটা বলা আছে 115 থেকে 117 ধারাতে। তারপর উইটনেস এক্সামিনেশন অফ উইটনেস মানে সাক্ষী বা সাক্ষীদের পরীক্ষাকরণ, এটা বলা আছে 118 থেকে 164 ধারাতে। রুল অফ জাজ ইন অ্যাডভার্সারিয়াল সিস্টেম অ্যান্ড দ্য ইনকুইসিটোরিয়াল সিস্টেম অ্যাডভার্সিয়াল অর্থাৎ যেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করা আছে সেটা দ্বিতীয়বার বিচার করা যাবে না বা জুরিস বোর্ড, এটা সম্পর্কে বলা আছে 165, 166, 167 ধারাতে। এবার হচ্ছে তামাদি আইন 1908, তামাদি আইনের যে সেকশনগুলো করতে হবে সেগুলো হচ্ছে অবজেক্টিভ, তারপরে ইন্টারপ্রিটেশন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 মানে তামাদি আইনের উদ্দেশ্য, ব্যাখ্যা এবং প্রয়োগ। তারপরে ডেফিনেশন সংজ্ঞা, এটা হলো 2 ধারা। তারপর লিমিটেশন অফ স্যুট আপিল অ্যান্ড অ্যাপ্লিকেশন মানে মোকদ্দমা আপিল এবং দরখাস্ত দাখিলের ক্ষেত্রে তামাদি, এটা ধারা হলো 3 ধারাটা পড়তে হবে। লিগ্যাল ডিসেবিলিটি মানে বৈধ অপারগতা, এটা পড়তে হবে 6, 7, 8 ধারা। তামাদি আইনের 6, 7, 8 ধারা হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি। তারপরে কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন মানে তামাদি গণনা শুরু, এটা পড়তে হবে 12 ধারা। তারপর গ্রাউন্ড অফ এক্সটেনশন অ্যান্ড দ্য এক্সেমশন অফ প্রাউড অফ লিমিটেশন মানে তামাদির মেয়াদ বৃদ্ধি ও মৌকুব সংক্রান্ত অপরাধ সমূহ, এটা মানে তামাদির মেয়াদ বৃদ্ধি ও মৌকুব সংক্রান্ত কারণ সমূহ, এটা পড়তে হবে 15 ধারা। তারপর সাসপেনশন অফ লিমিটেশন মানে তামাদির অনিশ্চয়তা, এটা পড়তে হবে 13 ধারা। তারপর ওয়েভার অফ লিমিটেশন মানে তামাদির সার, এটা পড়তে হবে 14 ধারা। এফেক্ট অফ প্রাউড অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট অফ লিমিটেশন মানে প্রতারণার ফলাফল, এটা করতে হবে 18 থেকে 19 ধারা, অর্থাৎ 18 এবং 19 ধারা মানে প্রতারণার ফলাফল। তারপরে এফেক্ট অফ পেমেন্ট মানে পরিশোধের ফলাফল, এটা করতে হবে 20 ধারা। তারপরে এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং মানে আইনি কাজধারার ক্ষেত্রে তামাদি বৃদ্ধিকরণ, এটা করতে হবে 12 ধারা। তারপরে কন্টিনিউ ব্রিচেস অ্যান্ড রং মানে অবিরাম চুক্তিভঙ্গ, এটা পড়তে হবে 23 ধারাটা। তারপরে অ্যাডভার্স পজিশন মানে বিরুদ্ধ দখল, এটা পড়তে হবে 28 ধারা। তারপরে অ্যাকুইজিশন অফ দ্য রাইট টু অ্যাসেসমেন্ট মানে সুখ অধিকার, এটা পড়তে হবে 26 ধারা। তারপরে পড়তে হবে দি ফার্স্ট শিডিউল ডিসক্রিপশন অফ স্যুট আপিল অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রাউড অফ লিমিটেশন টাইম ফ্রম হুইচ পিরিয়ড বিংস টু রান মানে প্রথম তফসিলে মামলার বর্ণনা, আপিল এবং দরখাস্ত তামাদির সময়, এই বিষয়গুলো তামাদি আইনে পড়তে হবে। এবার বার কাউন্সিল আদেশ বিধি 1972, এইগুলো যে বিষয়গুলো পড়তে হবে। লিগ্যাল প্রফেশন অ্যান্ড দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে আইন পেশা এবং সামাজিক দায়বদ্ধতা। তারপর লয়ার অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট মানে আইনজীবী এবং জনস্বার্থ। তারপর কনফিডেন্সিয়ালিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ এ লয়ার মানে আইনজীবীর গোপনীয়তা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। তারপর অথ অফ অ্যান অ্যাডভোকেট মানে অ্যাডভোকেটের শপথ, এটা পড়তে হবে। ক্যানন অফ দ্য প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডিকুইটি মানে পেশাগত সদাচরণ, এটার জন্য পড়তে হবে 1 অধ্যায়, 2 অধ্যায় এবং 3 অধ্যায় এবং 4 অধ্যায়। তারপরে কম্পোজিশন অ্যান্ড দ্য ফাংশন অফ দ্য বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল গঠন ও কার্যাবলী, এটার জন্য পড়তে হবে অনুচ্ছেদ 5 বা আদেশ 5 থেকে 10, এটা আদেশ বা অর্ডার
আদেশ বা অনুচ্ছেদ, এটা 5 থেকে 10 পড়তে হবে। তারপর ডিফারেন্স বিটুইন বার কাউন্সিল অ্যান্ড বার অ্যাসোসিয়েশন, মানে বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য। তারপর পড়তে হবে কনস্টিটিউশন, জুরিডিকশন অ্যান্ড দ্য প্রসিডিউর অফ বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল, মানে বার কাউন্সিল ট্রাইব্যুনালের গঠন এবং পেশাগত অসদাচরণের শাস্তিসমূহ। এটার জন্য পড়তে হবে বার কাউন্সিল অর্ডার ও আর্টিকেল। এটা হলো 33, 34 এবং 36। তার মানে 33, 34 এবং 36 আদেশটা পড়তে হবে, আর্টিকেলগুলো, অনুচ্ছেদগুলো পড়তে হবে। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972, বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল রুলস 1972, এটা পড়তে হবে। তারপর লিগ্যাল ডিসিশন অ্যান্ড ল রিপোর্ট, লিগ্যাল ডিসিশন এবং ল রিপোর্ট সমূহ এটাও পড়তে হবে। আমরা আসলে এই ইংলিশগুলো উচ্চারণ করতে পারি নাকি বাংলা জানি না দেখে আমরা এই যে সিলেবাসটা, বাংলাদেশ বার কাউন্সিল সিলেবাসটা কেউ পড়তে চাই না। কিন্তু মূলত আমাদের আইনজীবী সনদের জন্য এই সিলেবাসটাই পড়তে হবে এবং এই সিলেবাস থেকে সমস্ত প্রশ্ন, এমসিকিউ, রিটেন, ভাইভা, সমস্ত প্রশ্ন এইখান থেকে হবে। আশা করি আমি এই বাংলাদেশ বার কাউন্সিল সিলেবাসটা সবার কাজে লাগবে। ধন্যবাদ সকলকে।